একমাত্র ভারতীয় চ্যানেল যিনি আজ তাক বাংলা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ঢাকা শহরের রাস্তায় অত্যন্ত রিস্কি জোনে। আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুন্ডু রয়েছেন সেখানে। ইন্দ্রজিৎ, তুমি যে ইন্টারভিউ করেছো সেই ইন্টারভিউ আমরা দেখালাম, তিনি কি বলছেন? আর মাত্র কয়েক ঘন্টা, 24 ঘন্টাও বাকি নেই বাংলাদেশে নির্বাচন। কি বুঝতে পারছো সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কতটা অগ্নিগর্ভ? ইন্দিরা, সবার আগে আমি একটুখানি কনটেক্সটটা দিই। আমরা এই মুহূর্তে ঢাকা শহরে রয়েছি, গতকাল থেকে আমি ঢাকা শহরে রয়েছি। একটু চিত্রটা দর্শকদেরকে দেখিয়ে দিই। ঢাকা শহরের চিত্র, আমার সহকর্মী রায়হান মাসুদ রয়েছে, আমি একটুখানি দেখাই। আজকে ঢাকা শহরে অন্যান্য দিনের তুলনায় ট্রাফিক কম, প্রায় বলা যেতে পারে ছুটির মেজাজ। ঈদের সময় যেমন ছুটি হয়, অনেকটা হরতালের মতো লাগছে, কারণ আজ এবং আগামীকাল সরকারি ছুটি রয়েছে নির্বাচনের জন্য। ঢাকায় শেরাটন হোটেলে কিছুক্ষণ আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু বিদেশি যারা অবজারভাররা রয়েছেন, যারা সাংবাদিকরা রয়েছেন, তাদের সাথে একটি ইনফর্মাল আলাপচারিতায় তিনি অংশগ্রহণ করেন। এই মুহূর্তে বেশিরভাগ যারা বড় নেতারা রয়েছেন তারা কিন্তু নিজেদের যে গোপন স্ট্র্যাটেজি, আগামীকাল যে নির্বাচন হতে চলেছে সেটা নিয়ে তারা ব্যস্ত, সুতরাং তারা খুব একটা মিডিয়ার সামনে আসছেন না। নানদালেস তিনি এসেছিলেন এবং আমি তাকে সরাসরি প্রশ্ন করি, যে প্রশ্নটা ভারতবাসীর মাথায় এবং দিল্লির তরফ থেকে বারবার, ফরেন মিনিস্ট্রির তরফ থেকেও বলা হচ্ছে, যে বাংলাদেশের বুকে যে হিন্দু সমাজ রয়েছে, যে হিন্দু সংখ্যা। একদম আমরা কথা বলছিলাম ইন্দ্রজিৎ কুন্ডুর সঙ্গে, আমরা আবার চেষ্টা করছি তার সঙ্গে কথা বলার, আমরা আবার চেষ্টা করছি যে জায়গাটাতে আমরা আলোচনায় ছিলাম, যে বাংলাদেশের যে হিন্দু অর্থাৎ সংখ্যালঘু হিন্দুরা, তাদের উপর যেভাবে একের পর এক অত্যাচার নেমে এসেছে। আবার চলে যাবো ইন্দ্রজিৎ, যেটা বলছিলে তুমি। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা হচ্ছে যে একটা বাইপোলার নির্বাচন আমরা দেখতে চলেছি। আওয়ামী লীগ যারা ক্ষমতাসীন দল ছিল 2024 জানুয়ারি মাসে, তারা লাস্ট যে নির্বাচনটি হয় সেটা তারা জিতেছিলেন, অগস্ট মাসে ক্ষমতাচ্যুত হন। আওয়ামী লীগকে এখন ব্যান করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাইপোলার কন্টেস্ট, শুধু বিএনপি এবং তার সঙ্গে রয়েছে জামাত এবং জামাতের যে জোট, সেই জায়গায় দাঁড়িয়ে এই জামাতে ইসলামী বাংলাদেশ, তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তাদের উপর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলিয়ে নিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ডক্টর শফিকুর রহমান, তিনি জামাতে ইসলামের আমির বা হেড যিনি, তার যে রোলটা রাজনৈতিকভাবে, তার অবস্থানটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ তারা মনে করছেন যে জামাতের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। জামাত নিজে মনে করছে যে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস 71-এর পর থেকে, সেখানে এটা তাদের সবচেয়ে সম্ভাবনাময় সময়। আমাদের সঙ্গে বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কারণ এই মুহূর্তে বুঝতেই পারছেন যে ঢাকায়, হ্যাঁ ইন্দ্রজিৎ, হ্যাঁ, জায়গায় দাঁড়িয়ে শফিকুর রহমানকে আমি সরাসরি প্রশ্ন করি যে বাংলাদেশের যে মাইনরিটি কমিউনিটি, হিন্দু সমাজ রয়েছে, বিশেষ করে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড, চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যেভাবে জেলে পোড়া হয়েছে এবং এত মাস ধরে তিনি জেলে রয়েছেন, তিনি ছাড়া পাননি, এই বিষয়গুলিতে কোথাও গিয়ে হিন্দু সমাজের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে, একটা রাজনৈতিক অস্থিরতা তো ছিলই। এই যে নতুন সরকার আসতে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে, সেখানে গিয়ে তারা হিন্দু সমাজের সেফটি, সিকিউরিটি, তাদের নিরাপত্তা কি সুনিশ্চিত করতে পারবেন? তাদের মনের যে আশঙ্কাগুলো, সেই আশঙ্কাগুলো কি তারা কোথাও গিয়ে সেই গ্রিভান্স গুলোকে অ্যাড্রেস করতে পারবেন? জামায়াতে ইসলামী পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি উত্তর দেওয়া হয়েছে। তারা বলছেন এই যে মাইনরিটি বা সংখ্যালঘু, এই শব্দটিতে তারা বিশ্বাস করেন না। তারা বলছেন যে বাংলাদেশের বুকে যারাই রয়েছেন, তারা হিন্দু হতে পারেন বা মুসলমান হতে পারেন, তারা সবাই প্রথমে বাংলাদেশি নাগরিক এবং তারা ইকুয়াল রাইটস, একই সমান অধিকারের তারা অধিকার পাবেন বলছেন তারা। সুতরাং তারা এই মাইনরিটি শব্দটাতে বিশ্বাস করেন না, এটা জামায়াতের আমির জানিয়ে দিলেন। কিন্তু মজার বিষয় হলো, যদিও তারা বলছেন এই কথাটা, সমান অধিকারের কথা বলছেন, ইকুয়াল রাইটস এর কথা বলছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম জামাতের ক্যাম্পেইন যদি আমরা দেখি, সেখানে কিন্তু অনেক জায়গায় আমরা এটাও শুনেছি, প্রচার হয়েছে যে জামাত তারা চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় তারা যদি আসে, তারা শরিয়া আইন মেনে বাংলাদেশের শাসন ক্ষমতা চালাতে চায়। সেক্ষেত্রে তখন প্রশ্ন হলো, যদি ইসলামিক শরিয়া আইন মেনে বাংলাদেশের সরকার চালায়, যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে ইন দ্যাট সেন্স বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, যারা অন্য ধর্মাবলম্বী, তাদের কি হবে? তাদের যে রাইট, সেটাকে কে এনশিওর করবে? এই প্রশ্নগুলি থেকে যায়। অনেকগুলি প্রশ্ন, সেই প্রশ্নগুলি হয়তো সঠিক উত্তর এই মুহূর্তে নেই থেকে যায়। এবং তুমি এই বিষয়টা নিয়ে এই শফিকুর রহমান, তার সঙ্গে কথাও বলেছো, তিনি তার উত্তর জানিয়েছেন। কিন্তু আমি নির্বাচনের ঠিক আগের দিন একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। গত 1.5 বছর ধরে আমরা দেখেছি 2024 5ই আগস্টের পর
বাংলাদেশ সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তুমি যখন আজকে সকাল থেকে রিপোর্টিং করছো ঢাকাতে, পুলিশকে সেখানে কি ভূমিকায় দেখেছো, সেনা টহল কি দেখেছো? একেবারে গতকাল থেকে আমি সেনা টহল দেখেছি, পুলিশ রয়েছে, এবং সত্যি কথা বলতে কি এই মুহূর্তে বাংলাদেশকে একটা সিকিউরিটি ঘেরাটোপের মধ্যে সিকিউরিটি চাদরে ঘিরে রাখা হয়েছে। আনসার বাহিনীরা রয়েছে বিভিন্ন জেলায় জেলায়, কিন্তু ঢাকা শহরের চিত্র আমি আরেকবার রায়হানকে বলবো দেখাতে। আমি যেই জায়গাটাতে রয়েছি শেরাটন হোটেলের বাইরে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত সে অর্থে খুব যে টহলদারি বা খুব পুলিশের তৎপরতা তা দেখা যাচ্ছে না। যদিও এখনো পর্যন্ত গতকাল রাতে ইনফ্যাক্ট জাতির উদ্দেশ্যে যে ভাষণ ডক্টর ইউনূস দিয়েছেন, মোহাম্মদ ইউনূস, সেখানে তিনি কিন্তু এটা স্বীকার করেছেন যে প্রাক নির্বাচনের এই যে সময়টিতে যখন ক্যাম্পেইন চলছিল তখন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, তার ফলে কিছু মানুষের মৃত্যু হয়েছে, যেটা তিনি বলেছেন একেবারেই কাঙ্ক্ষিত নয় এবং কোনো সভ্য সিভিলাইজ সমাজে সেটা হওয়া উচিত নয়। এবং তার সঙ্গে সঙ্গে কি ধরনের সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে সেটাও তিনি জানিয়েছেন। সুতরাং এখনো পর্যন্ত বিগত 24 ঘন্টায় কোনো বড় খবর সহিংসতার, হিংসার, হানাহানির খবর কিন্তু আসেনি। এবং ঢাকা শহরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ছুটির আমেজে মানুষ রয়েছেন, কারণ সরকারি ছুটি এবং সেভাবে মানুষ রাস্তায় বাজারে বেরোননি এবং সবাই তাকিয়ে রয়েছেন আগামীকাল যখন ভোট কেন্দ্র খুলবে, তারা সেখানে গিয়ে ভোট দিতে যাবে। আরেকটা জিনিস একটু তোমার কাছ থেকে জানতে চাই যে আমরা যেভাবে দেখি যে ঠিক ভোটের আগের দিন আমাদের দেশে বা আমাদের যে নির্বাচনগুলোতে আমরা দেখে থাকি যে আগের দিন পৌঁছে যায় ইভিএম গুলো, বা যখন ব্যালট ছিল তখন সেই ব্যালট মেশিনগুলো পৌঁছে যেত, ভোট কর্মীরা পৌঁছে যেতেন। একটা সুন্দর সুশৃঙ্খল একটা চিত্র দেখে তো আমরা অভ্যস্ত, ভারতবাসী আমরা ছোট থেকে সেটাই দেখছি। বাংলাদেশে একটা খবর আমরা পাচ্ছি যে জামাত নাকি গোপনে বেশ কিছু ব্যালট ছাপানোর একটা চেষ্টা করছে, যদিও গোয়েন্দা রিপোর্টে নিঝুম মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী তিনি আমাদেরকে সেই রিপোর্টটা দিয়েছেন, আমরা সেটা বিশ্লেষণ করছিলাম। তো ভোট গ্রহণ চিত্রগুলোতে কি তুমি পৌঁছতে পেরেছো? আমি এটাই তোমার কাছে জানতে চাইছি যে স্কুলগুলোতে ভোট হবে বা যে ইনস্টিটিউটগুলোতে ভোট হবে সেখানকার কোথাও কি তুমি পৌঁছতে পেরেছো? আমরা যদিও জানি যে একটা রিস্কি জোন এই মুহূর্তে বাংলাদেশ, তুমি কি মুভ করতে পেরেছো? দেখো ইন্দিরা, আমি তোমাকে স্পষ্ট জানাই, গতকাল আমি যখন পরশুদিন আমি বাংলাদেশ সরকারের তরফ থেকে ভিসা পাই এবং গতকাল আমি হযরত শাহজালাল এয়ারপোর্টে এসে পৌঁছই এবং কিছুটা ইমিগ্রেশনে কিছুক্ষণ আমাকে দাঁড়াতে হয়, ওয়েট করতে হয় এবং তারপর থেকে কিন্তু কোনো রকম কোনো আটকানো বা সিকিউরিটির কোনো সমস্যা অনুভূত হয়নি। ঢাকা শহরে আমরা যারা বিদেশি সাংবাদিকরা রয়েছে এবং এই যে শেরাটন হোটেল, আমি রায়হানকে আরেকবার দেখাতে বলবো, এই শেরাটন হোটেলে গতকাল সন্ধ্যেবেলা বিএনপির তরফ থেকে একটি মিট এন্ড গ্রিটের অনুষ্ঠান হয়, যেখানে যারা বিদেশি সাংবাদিকরা রয়েছেন, যারা অবজারভার রয়েছেন, তাদের সাথে কিন্তু বিএনপি শীর্ষ নেতৃত্ব তারা ছিলেন, যদিও তারেক রহমান তিনি আসেননি। এবং আজ এই যে জামাতের প্রোগ্রামটি হলো সকালবেলা এবং গতকাল রাতে আমরা তার ইনভাইট পাই এবং সেখানে আমরা এক্সপেক্ট করিনি যে জামাতের একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব ডক্টর শফিকুর রহমান তিনি এসে পৌঁছবেন, কিন্তু তিনি তার শত ব্যস্ততার মধ্যেও কিছুক্ষণের জন্য হলেও তিনি এসেছিলেন এখানে